এবার মোদির গালে কষে দিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এতদিন মোদি মনে করতেন ভারত ছাড়া ভুটানের নিঃশ্বাস ফেলারও উপায় নেই, কিন্তু মোদির এই ধারণা ভুল প্রমাণিত হলো আজ। ভারতের তথাকথিত দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভুটান এবার বেছে নিল বাংলাদেশকে। নরেন্দ্র মোদির সরকারের জন্য এর চেয়ে বড় কূটনৈতিক লজ্জা আর কিছু হতে পারে না। সরাসরি বাংলাদেশের বুক চিরে বাংলাদেশের বন্দর ব্যবহার করে বহির্বিশ্বের সাথে বাণিজ্যের দুয়ার খুলে ফেলল হিমালয়ের দেশটি। গেল 22 নভেম্বর ভারতের ওপর নির্ভরতা কমিয়ে ভুটান এখন সরাসরি বাংলাদেশের সাথে যুক্ত। বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ সফরে রয়েছেন, আর এই সফরকালীন অবস্থাতেই হলো এই ঐতিহাসিক কর্মযজ্ঞ। 22 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভুটানের পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান বা পরীক্ষামূলক কার্যক্রম। এতদিন যে রুটে ভারতের একচেটিয়া ব্যবসা ছিল, সেখানে এখন বাংলাদেশের আধিপত্য শুরু হলো। ভুটান তাদের পণ্য আমদানি ও রপ্তানির জন্য আর ভারতের কলকাতা বা হলদিয়া বন্দরের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে না। তারা এখন ব্যবহার করবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। বিষয়টি ভারতের জন্য কতটা অপমানের তা বোঝা যায় এই ট্রায়াল রানের সময়কাল এবং পদ্ধতির দিকে তাকালে। এই পরীক্ষামূলক কার্যক্রম চলবে গত 22 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত। মোট 3 দিনের এই যাত্রায় চট্টগ্রাম বন্দর থেকে একটি 15 টনের চালান সরাসরি রওনা হয়েছে ভুটানের উদ্দেশ্যে। এই চালানটি বুড়িমারি স্থলবন্দর অতিক্রম করে ভারতের সামান্য কিছু ভূখণ্ড ব্যবহার করে ভুটানে প্রবেশ করবে। তবে এখানে মূল নিয়ন্ত্রণ এবং মুনাফা দুটোই থাকছে বাংলাদেশের হাতে। ভারতের ভূমি এখানে কেবল একটি করিডোর মাত্র, কিন্তু ব্যবসার মূল কেন্দ্রবিন্দু এখন চট্টগ্রাম বন্দর। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রথম ট্রায়াল রানটি সফল হলেই দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ ভুটান আর পেছনে ফিরে তাকাবে না। তারা নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু করবে। এই রুটের মোট দৈর্ঘ্য 684 কিলোমিটার, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া পণ্য বাংলাদেশের ওপর দিয়ে 684 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভুটানে পৌঁছাবে। এই দীর্ঘ পথের পরিবহন ভাড়া, লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য সব খরচ বাবদ বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ। এতদিন এই পুরো ব্যবসাটা ভারতের পেটে যাচ্ছিল। মোদী সরকার ভাবতেও পারেনি যে তাদের নাকের ডগা দিয়ে ভুটান এভাবে বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্যিক করিডোর তৈরি করে ফেলবে। এর চেয়েও বড় খবর হলো, এই ট্রায়াল রান চলাকালীন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে খোদ বাংলাদেশে অবস্থান করছেন। একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে 22 থেকে 24 নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন। একজন রাষ্ট্রপ্রধান যখন নিজে উপস্থিত থেকে তার দেশের পণ্য পরিবহনের নতুন রুট চালু করেন, তখন বুঝতে বাকি থাকে না যে ভারতের উপর তাদের আস্থা ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে। বাণিজ্য সচিবের বক্তব্য থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। তিনি জানিয়েছেন, ভুটানি পণ্য পরিবহনের সুবিধার্থে বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে ইতিমধ্যে লিখিত সম্মতি দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে কতটা আন্তরিক, তাই তাড়াহুড়ো দেখলেই বোঝা যায়। যদিও এই সফরের সময় দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে বাণিজ্য বা বিনিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না, কিন্তু আগামী জানুয়ারিতে ভুটানের সাথে পরবর্তী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে হয়তো পাকাপাকিভাবে ভারতের হাত থেকে ভুটানের বাণিজ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসবে। এই প্রক্রিয়া শুরু হয়েছিল 2023 সালের 22 মার্চে। সেদিন বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রটোকল সই হয়। গত বছরের এপ্রিলে ভুটানে অবস্থিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছিল যে পারস্পরিক সুবিধাজনক সময়ে দুটি সফল ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পরই চুক্তিটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। ভারত হয়তো ভেবেছিল এই চুক্তি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু গত অক্টোবরে ভুটান একটি নোট ভার্বালের মাধ্যমে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা প্রস্তুত। প্রথম ট্রায়াল রানের জন্য 15 টনের একটি চালান চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে লুট করা হয়েছে বলে তারা নিশ্চিত করে। ভুটানের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে তারা ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে কতটা মরিয়া। সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হল ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তির বর্তমান অবস্থা। 2024 সালের জাতীয় নির্বাচনের আগে
ভারতের সাথে ট্রানজিট চুক্তির আওতায় বাংলাদেশ 4টি ট্রায়াল রান সম্পন্ন করেছিল। তখন মনে করা হচ্ছিল ভারত হয়তো বাংলাদেশের ওপর দিয়ে তাদের পণ্য পরিবহন নিয়মিত করবে, কিন্তু বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সেই চিত্র সম্পূর্ণ উল্টে গেছে। ভারতের সাথে সেই চুক্তির বাস্তবায়নের আর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, অথচ ভুটানের সাথে প্রক্রিয়াটি ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। এতে প্রমাণ হয় বর্তমান বাংলাদেশ সরকার ভারতের স্বার্থ দেখার চেয়ে নিজেদের স্বার্থ এবং অন্য বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারতের মোদী সরকার যা আশা করেছিল তার ঠিক উল্টোটা ঘটছে এখন। ফি এবং চার্জ নির্ধারণের ক্ষেত্রেও বাংলাদেশ দেখিয়েছে পেশাদারিত্বের চূড়ান্ত নিদর্শন। ভারত কর্তৃক চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের ট্রানজিট ফি ও চার্জ আগে একটি আন্তঃসরকারি কমিটির মাধ্যমে নির্ধারণ হয়েছিল, যা নিয়ে অনেক বিতর্ক ছিল। ভুটান চুক্তির অধীনে কথা ছিল এটি যৌথ কারিগরি কমিটি ঠিক করবে, কিন্তু ভুটান এতটাই উদ্গ্রীব ছিল যে কমিটি গঠনের আগেই এবং চার্জ চূড়ান্ত হওয়ার আগেই তারা ট্রায়াল রানের অনুরোধ জানায়। চালানটি যেহেতু ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে, তাই বন্ধুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বাংলাদেশ এই ট্রায়াল পরিচালনায় রাজি হয়েছে। এখানে ভারতের মতো দাদাগিরি বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করেনি বাংলাদেশ। অর্থের হিসাবে আসলে এই ট্রানজিট দিয়ে বাংলাদেশ আসলে কতটুকু লাভবান হবে? ভুটানের এই ট্রায়াল ট্রানজিটের জন্য বাংলাদেশ ফি ও চার্জের একটি নির্দিষ্ট তালিকা নির্ধারণ করেছে। এই তালিকা দেখলে বোঝা যায় প্রতিটি ধাপে বাংলাদেশ কিভাবে রাজস্ব আয় নিশ্চিত করেছে। তালিকায় রয়েছে প্রতি চালানের ডকুমেন্ট প্রসেসিং ফি 30 টাকা, শিপমেন্ট ফি ধরা হয়েছে প্রতি টনে 20 টাকা। নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিরাপত্তা চার্জ ধরা হয়েছে প্রতি টনে 100 টাকা। এখানেই শেষ নয়, এসকর্ট ফি বাবদ প্রতি কন্টেইনার কিলোমিটার প্রতি 85 টাকা করে পাবে বাংলাদেশ, অর্থাৎ 684 কিলোমিটার পথের জন্য এই অঙ্কটি বেশ বড় হবে। এছাড়াও প্রশাসনিক চার্জ ধরা হয়েছে প্রতি টনে 100 টাকা এবং স্ক্যানিং ফি প্রতি কন্টেইনারে 254 টাকা। এর বাইরেও সড়ক টোল এবং করিডোর ব্যবহারের আলাদা ফি রয়েছে, যা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্ধারণ করবে। অর্থাৎ ভুটানের পণ্য বাংলাদেশের মাটি স্পর্শ করলেই রাজস্ব আসবে। ভারতের কোনো লাভ এখানে নেই, পুরো টাকাই ঢুকবে বাংলাদেশের কোষাগারে। ভারতের জন্য এটি একটি বিশাল বড় ধাক্কা, কারণ এতদিন তারা মনে করত নেপাল এবং ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোর বাণিজ্যের চাবিকাঠি তাদের হাতে। তারা যখন খুশি তখন শুল্ক বাড়াতো, যখন খুশি তখন পণ্য আটকে দিত, কিন্তু শেরিং তবগে সেই সুযোগ আর মোদী সরকারকে দিলেন না। চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অর্থ হল ভুটান এখন বিশ্ববাজারের সাথে সরাসরি যুক্ত হল ভারতের খবরদারি ছাড়াই। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের প্রভাব কমানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ যে কেবল ভারতের করিডোর হিসেবে ব্যবহৃত হতে রাজি নয়, বরং নিজের শর্তে ব্যবসা করতে জানে, এই বার্তাটি আজ বিশ্ব দরবারে পৌঁছে গেল। সরকার পরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু ভুটানের সাথে এই সফল ট্রানজিট কার্যক্রম প্রমাণ করে যে বাংলাদেশ এখন আগের চেয়েও অনেক বেশি কৌশলী এবং স্বাধীন চেতা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হওয়ার পরেই নিয়মিত কার্যক্রম শুরু হবে। এর অর্থ হল খুব শীঘ্রই চট্টগ্রাম থেকে বুড়িমারি রুটে ভুটানি পণ্যের আনাগোনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হবে। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে এতদিন যে একচেটিয়া নিয়ন্ত্রণ ভারত বজায় রেখেছিল, তার গুরুত্ব এখন কমতে শুরু করবে। ভুটান যদি দেখে বাংলাদেশের রুট তাদের জন্য সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত, তবে ভবিষ্যতে তারা তাদের বাণিজ্যের শতভাগই এই রুটে নিয়ে আসতে পারে। তখন ভারতের কলকাতা বন্দরের আয় এবং গুরুত্ব দুটোই আশঙ্কাজনক হারে কমে যাবে। বিষয়টি ভারতের জন্য আরও যন্ত্রণাদায়ক, কারণ গত কয়েক বছরে ভারত চেষ্টা করেছিল বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য নিতে, কিন্তু সেই চেষ্টা এখন হিমাগারে। অথচ ভুটান সেই একই সুবিধা নিয়ে এগিয়ে যাচ্ছে। মোদী সরকারের পররাষ্ট্র নীতির এটি একটি চরম ব্যর্থতা। তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে দাবি করা বাংলাদেশের সাথে সম্পর্ককে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে বাংলাদেশ এখন ভারতের চেয়ে ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে বেশি আগ্রহী। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকাও এখানে প্রশংসনীয়। তারা দ্রুততম সময়ে লিখিত সম্মতি দিয়ে প্রমাণ করেছে যে দেশের স্বার্থে আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে তারা প্রস্তুত।
ভুটানি পণ্য পরিবহনে বন্দর কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে। ভারতের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখেছি সীমান্তে নানা অজুহাতে বাংলাদেশি পণ্য আটকে দেওয়া হয়, অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়। কিন্তু বাংলাদেশ ভুটানের ক্ষেত্রে দেখাচ্ছে উদারতা এবং ব্যবসায়িক পেশাদারিত্ব।